সমন্বয়কদের ভণ্ডামি আর কত দেখব। ডক্টর ইউনূস সরকার এইবার পালাবে কোথায়, এমন একটি বক্তব্য দিয়েছেন ইন্ডিয়া থেকে এক বড় ভাই। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। দয়া করে আপনারা কেউ স্কিপ করবেন না। ভিডিও স্কিপ করে দেখলে আপনারা ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করব না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে দেখব আজকের ভিডিওর আলোচনা। কোনো ভয় ডর কোনো কিছুই নয়, এত চাপ, এত প্রেসার, এত ধরপাকড়, তবুও নির্ভয়ে রীতিমতো পূর্ব ঘোষণা দিয়ে দেয়ালে দেয়ালে পাড়ায় পাড়ায় পোস্টারিং করে, হ্যাঁ সেই দেয়াল আর পাড়াটা ছিল বিদেশ, কিন্তু দেয়ালে দেয়ালে পাড়ায় পাড়ায় পোস্টার লাগিয়ে রীতিমতো পূর্ব ঘোষণা দিয়ে শেখ হাসিনা যুক্তরাজ্যে একবার আবারও এই ইউনূস সরকারের বিরুদ্ধে একটা ভাষণ দিয়েছে। এবং সেখানে আর কি যে অডিটোরিয়ামের ভিতরে ভাষণটা দেওয়া হয়েছে, সেখানে আওয়ামী লীগের মানুষ কাতারে কাতারে ভর্তি হয়েছিল। তো এই ভাষণটা দেখার পর মানে আমাদের সমন্বয়কারী আর শেখ হাসিনা বিরোধী যত মানুষ আছে বাংলাদেশে, সবাই একেবারে ফুল পাগলা হয়ে গিয়েছে, মানে মাথা খারাপ হয়ে গিয়েছে তাদের এটা ভাবতে ভাবতে যে আমরা এত ক্র্যাকডাউন চালাচ্ছি, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ধরে ধরে এত মিথ্যে মামলা দিচ্ছি, এত রকম শাস্তি দিচ্ছি তাদেরকে, কিন্তু তবুও এরা কিছুতেই দমছে না। আমরা মানুষকে এত রকমভাবে ব্রেন ওয়াশ করলাম যে শেখ হাসিনার সমর্থনকারী মানুষ বাংলাদেশে আর একটিও নেই, তবুও আমাদের এই কুমন্ত্রণা, এই ম্যাটিকুলাস পরিকল্পনা সফল হতে আমরা দেখতে পাচ্ছি না। আমরা এখন এত অ্যাক্টিভলি তাদের উপরে ক্র্যাকডাউন চালাচ্ছি, তা সত্ত্বেও তারা এত পরিমাণ মানুষ বাইরে বার হচ্ছে, আওয়াজ তুলছে, তাহলে পরবর্তী সময়ে কি হতে পারে? এই সমস্ত বিভিন্ন রাজনৈতিক ঘুরপেচের ভাবনা তাদের মাথাকে এখন বিকৃত করে দিচ্ছে। আর সেই বিকৃতের ফলাফল সমন্বয়কারীরা এমন কিছু ঘটনা ঘটাচ্ছে যা দেখে আপনি রীতিমতো ভাবতে বসবেন যে ভাই, এদেরকে সমন্বয়কারী, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এদেরকে সমন্বয়কারী বলা হচ্ছে, বাংলাদেশ দেশকে পরিচালনা করার নেতৃত্ব দেওয়া হয়েছে এদেরকে, এবং এরা যে গেমগুলো সাজাচ্ছে সেগুলো এতটাই নগণ্য, শেখ হাসিনার বিরুদ্ধে তারা যে খেলাগুলো খেলছে সেগুলো এতটাই তুচ্ছ যে একটা 10 বছরের বাচ্চা ছেলে এসেও সেগুলো এক্সপোজ করে দিতে পারবে, এবং তারা যে সত্য নয় মিথ্যে খেলা খেলছে শেখ হাসিনার বিরুদ্ধে, সেটা একটা বাচ্চা এসেও ধরিয়ে দিতে পারবে। তো এরকমই বিভিন্ন জিনিস আপনাদের জন্য এনেছি। তবে গতকাল শেখ হাসিনা যুক্তরাজ্যে যে ভাষণ দিয়েছে তার ছোট ছোট কয়েকটি ক্লিপ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জড়ো করে, সেগুলো একবার আপনাদেরকে দেখাতে চাই। তারপর আমি বিস্তারিত আরও যাচ্ছি যে সমন্বয়কারীরা এই সব দেখার পর এখন কি পাগলামি শুরু করেছে। ওপরে নিচে অডিটোরিয়াম ফুল, আওয়ামী লীগের লোক নাকি বাংলাদেশে নেই। যুক্তরাজ্যে এই খেলা হচ্ছে, তাহলে দেশের মাটিতে এরা যদি একবার যে আগ্রাসনটা চালাচ্ছে, এখন যে ক্র্যাকডাউনটা চালাচ্ছে, সেই ভয়টা যদি না থাকতো তাহলে কি হতো দেশের ভিতরে? বিদেশের অবস্থা যদি এই হয়। মাস্টারমাইন্ড খুনি ইউনূস সাহেব। দেখতেই পাচ্ছেন কিরকম লোক, আর মানুষের মধ্যে কিরকম উত্তেজনা, এত কিছু সহ্য করার পরও। এই হচ্ছে আওয়ামী লীগ।
তো বন্ধুরা এখন এই সব দেখার পর ফুল মানে এক প্রকার বলতে পারেন পাগলা হয়ে গিয়েছে এরা, সমন্বয়কারীরা এখন ফুল পাগলা হয়ে গিয়েছে। কেন বলছি এই কথা? বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আজকেরই রিপোর্ট, দৈনিক ইত্তেফাক সহ সারা বাংলাদেশের পত্রিকাতে ছাপানো হয়েছে। গতকালকে এই ঘটনাটাই ঘটেছে এবং আজকের একদম হট শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। বলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি বহরে ফের হামলা হয়েছে। বন্ধুরা ঘটনাটি ফেসবুকে একটা পোস্টের মাধ্যমে হাসনাত আব্দুল্লাহ নিশ্চিত করেছে। এখন কি হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু জানাই, তারপরে এই ঘটনার পিছনে তাদের যে লুকন্ত নাটকটা আছে সেটাও এক্সপোজ করব। বন্ধুরা বলা হচ্ছে ঢাকা থেকে বন্দরবনে লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়কারীদের গাড়ি বহরে হামলা হয়েছে, সেখানে তাদের মানিব্যাগ এবং মোবাইল নিয়েছে হামলা দুর্বৃত্তরা। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে বাংলাদেশ সরকারের নিকটে। এখন বন্ধুরা এই যে হামলাটা হয়েছে, এই যে সেই ভিডিওটা, এখন এই ভিডিওটি দেখে দেখে আমি কয়েকটি জিনিস আপনাদেরকে পয়েন্ট আউট করব। আপনারা শুধু দেখবেন আর নিজেই বিচার করবেন যে অ্যাকচুয়ালি এরা কতটা নাটক করছে। ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি, তারপর আপনাদেরকে আরও বিভিন্ন কথা বলছি এই ভিডিওটি সম্পর্কে। দেখুন কত রকম নাটক হয়েছে। এই হচ্ছে সেই গাড়িটা, এই গাড়িটার উপরে হামলা করা হয়েছে। প্রথমত একটা জিনিস একটা লক্ষ্য করুন যে এই হামলাটা হয়েছে কীরকম জায়গায়। আমাদের গাড়ি বহরে হামলা করেছে, আমরা বান্দরবানের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আমাদের গাড়ি নিয়ে গেছে, ফোন নিয়ে গেছে, আমার ওয়ালেটে অনেক কিছু ছিল ইম্পর্টেন্ট, সব কিছু নিয়ে গেছে। আচ্ছা, উনি হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহ সমন্বয়ক। বন্ধুরা এখানে একটা জিনিস দেখুন, এই হচ্ছে সমন্বয়কারী, এদের উপরে নাকি হামলা হয়েছে। এখানে শুধু একটা জিনিস দেখুন, এই সমন্বয়কের মুখের হাসিটা একবার দেখুন। এই ভিডিওতে তিনি সরাসরি বলছে যে আমরা বন্দরবনে যাচ্ছিলাম, আমাদের গাড়ির উপরে হামলা হয়েছে, হামলাতে আমাদের মানিব্যাগ নিয়ে নেওয়া হয়েছে, মোবাইল নিয়ে নেওয়া হয়েছে, দুর্বৃত্তরা হামলা করেছে। তাহলে এরকম একটা ভয়ঙ্কর ঘটনাতে যেখানে গাড়ির প্রত্যেকটা কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, তাদের উপরে হামলা করা হয়েছে বলছে অস্ত্র দিয়ে, তাহলে এরকম একটা ঘটনার সাক্ষী এবং এরকম একটা ঘটনা যখন আপনার সাথে ঘটবে, সেই স্থানে নাকি 4-5 দিন পর সেই স্থানে দাঁড়িয়ে আপনার মুখের রিয়াকশান কি কোনোদিনও এরকম এই ঝকঝকে মার্কা কলগেট হাসি বেরোতে পারে? আপনি নিজেই বলুন। এখানে এই যে হাসিটা দেখতে পাচ্ছেন, এই হাসির মধ্যে কি গোপন তথ্য লুকিয়ে আছে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এই মুখের হাসিটাই বলে দিচ্ছে যে তারা যে তাদের মস্তিষ্ক যে বিকৃত হয়েছে, পাগলামির দিকে আস্তে আস্তে যাচ্ছে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ রিটার্ন করার ভয়তে, সেই ভয়েতেই তারা এখন বিভিন্ন রকম রাজনৈতিক ছক করছে যাতে আওয়ামী লীগের উপরে আরও বেশি আগ্রাসন করা যায়, আরও বেশি দোষ চাপানো যায় এবং দেশের মানুষের সামনে তাদেরকে এমনভাবে যাতে উপস্থাপন করা যায় যে দেখো আমাদের উপরে অচেনা মানুষেরা, দুর্বৃত্তরা কিভাবে হামলা চালাচ্ছে। আর এই দুর্বৃত্ত আর অচেনা মানুষ কারা? সে আওয়ামী লীগের লোক। বন্ধুরা এবার আমি আপনাদেরকে পাগলামির আরেকটা নমুনা দেখাবো। এটা হচ্ছে বড় পাগলের, এই যে দেখতে পাচ্ছেন মিডিলে দাঁড়িয়ে আছে আমাদের সুদখোর নেতা মোহাম্মদ ইউনূস। এই 2-3 দিন আগে বিভিন্ন সমস্ত রাজনৈতিক নেতাদেরকে নিয়ে, ধর্মীয় নেতাদেরকে নিয়ে 3 দিনে 3 বার জাতীয় ঐক্যের ডাক দিয়ে বিভিন্ন মিটিং করা হয়েছে। কিন্তু এই মিটিংয়ে জাতীয় ঐক্যবাদে আর সব কিছু হয়েছে এবং প্রধান যে কাজটা হয়েছে সেটা হচ্ছে জাতীয় ঘুম দিবস পালন হয়েছে। না বন্ধুরা, আমি একদমই বাজে কথা বলছি না। এই যে দেখুন,
এই হচ্ছে আমাদের ইউনূস বাবা এই মধ্যিখানে বসে আছে, আমাদের ইউনূস বাবা এই মধ্যিখানে বসে আছে এবং সবাই জাতীয় ঐক্যের জন্য প্রস্তুতি হচ্ছে, কথা শুনছে। কিন্তু এখানে দেখুন এই একজন মানুষ কিভাবে ঘুমাচ্ছে, এখানে দেখুন একজন মানুষ কথা বলছে জাতীয় ঐক্যের, তার পাশের ব্যক্তি দেখুন কিভাবে অকাতরে ঘুমাচ্ছে। এখানে দেখুন সরাসরি একজন মানুষ তো ঘুমিয়ে মাথা ঢুলে পড়ে গিয়েছে, এখন তার থেকেও বেশি ঢলে পড়েছে এনার, ইনি তো আবার সাইডে কাত হয়ে ঘুমাচ্ছে। এখানে একজন ঘুমাচ্ছে, এখানে একজন দেখুন এখানে জাতীয় ঐক্যের কথা বলছে, ইনি একদম ফুল টেনে ঘুমাচ্ছে। এখানে একজন ঘুমাচ্ছে, এখানে একজন ঘুমাচ্ছে, এখানে একজন মাথায় হাত দিয়ে ঘুমাচ্ছে, এখানে একজন ঘুমাচ্ছে, এখানে একজন ঘুমাচ্ছে। সুতরাং এই যে জাতীয় ঐক্যের ডাক দিয়ে বিভিন্ন রকম রঙ্গ তামাশা করা হলো, সেখানে আলটিমেট আমরা দেখতে পাচ্ছি যে ঘুমানোর প্রতিযোগিতা হয়েছে সুৎখোরের এই জাতীয় ঐক্যের ডাকে। আর এটা হবেও না বা কেন? কারণ এখানে যে কথাবার্তা হয়েছে, আমাদের ইউনূস চাচা যে কথাবার্তা বলেছে, সেখানে দুটো মাত্র বিষয় ছিল। এক হচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগ, দ্বিতীয় হচ্ছে ভারত। এখন এই যে নেতাগণেরা বা ধর্মীয় নেতারা, রাজনৈতিক নেতারা সেখানে গিয়েছিলেন, তারা তো বিগত 4 মাস ধরে এগুলো শুনতে শুনতে তাদের কান ঝালাপালা হয়ে গিয়েছে। দিন রাত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটাই জিনিস, আওয়ামী লীগ শেখ হাসিনা ভারত, আওয়ামী লীগ শেখ হাসিনা ভারত, এ বাদে তো তারা আর কোনো কিছু দেখতে পাচ্ছে না। এখানে না কোনো নির্বাচন নিয়ে কথা হয়েছে, না নির্বাচনী রোডম্যাপ নিয়ে কথা হয়েছে, না দেশে কোথায় কি উন্নতি করা হচ্ছে সেগুলো নিয়ে কথা বলা হয়েছে, বা এই সরকার এসে কোথায় কি আপনার সংশোধন করছে, কোথায় কি কাজ করছে, সেসব নিয়ে তো কথা বলা হয়নি। বলা হয়েছে সেরেফ আর সেরেফ শেখ হাসিনা ও ভারতের সাথে কিভাবে আমাদেরকে লড়াই করতে হবে, তাদের বিরুদ্ধে কিভাবে আগ্রাসন রুখে দাঁড়াতে হবে, এই সব। এখন সেই জন্যই আমাদের এই নেতাগণরা বোর হয়ে এত বড় একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে সবাই ঘুমিয়ে পড়েছে। সুতরাং আমাদের ইউনূস সাহেবের পুরো কার্যক্রম এভাবেই ধীরে ধীরে এক্সপোজ হয়ে যাচ্ছে যে তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়ে যে নেতাগণদেরকে এক জায়গায় করেছিলেন, তারা জাতীয় ঐক্যের ডাকে ঘুমের ঐক্য দিয়েছে। এই হচ্ছে বিষয়। এখন আমাদের গত 4 দিন আগে 6ই ডিসেম্বর আমাদের সার্জিস কি বলছে দেখুন, যারা প্রপাগ্যান্ডা করে তাদের পাত্তা দেওয়ার মতো সময় আমাদের নেই। এবার আমি এই ভিডিওতে আস্তে আস্তে সার্জিসকে দেখাতে চাইবো যে অ্যাকচুয়াল প্রপাগ্যান্ডা কারা করছে। বন্ধুরা, এই পাকিস্তানপন্থী সরকার, জঙ্গি সরকারের মদতে কীরকমভাবে দেশ চলছে এবং কারা প্রপাগ্যান্ডা করছে, আওয়ামী লীগ নাকি এই জঙ্গি সরকার, সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে ধাপে ধাপে। প্রথম লেয়ারে আমি আপনাদেরকে দেখাতে চাই বন্ধুরা, গত পরশু দিনের রিপোর্ট, এটা বাংলা ট্রিবিউনে লেখা হয়েছে। কি বলা হচ্ছে? গাছের শিকড়ে পানি ঢেলে ডাল ছেটে কোনো লাভ হবে না, হেফাজতে ইসলামের নেতা বলছে। মানে গাছের শিকড়ে পানি ঢেলে ডাল কেটে কোনো লাভ হবে না, অর্থাৎ বাংলাদেশে যে গণতান্ত্রিক বিষয়টা রয়েছে, আমরা সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে সুন্দর একটা সমাজে বসবাস করি, এই যে মতধারাটা রয়েছে বঙ্গবন্ধুর, এই যে একটা সাজানো স্বপ্ন, এটাকে পুরোপুরি ভেঙে চুরমার করে দিতে বলছে এই পাকিস্তানপন্থী উগ্র নেতা, হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক। তিনি কি বলছে ভালো করে লক্ষ্য করুন। তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে কথাগুলো বলছে, সংবিধানে কুরআন সুন্নাহ বিরোধী আইন ও নীতিমালা করার যে ওপেন স্পেস আছে তা বন্ধ করতে হবে। ভারতীয় সংবিধান থেকে পাচারকৃত ধর্ম নিরপেক্ষতা নামক কুফরি মতবাদ দিল্লিতে পাঠাতে হবে। বাংলাদেশের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতাকে বাতিল করে ইমানের ধারা ফিরিয়ে আনতে হবে। অর্থাৎ এই যে ধর্ম নিরপেক্ষতা, এটা তো শুধু বাংলাদেশে নেই, তাই না? পৃথিবীর আরও বিভিন্ন প্রচুর দেশে আছে।
তাহলে এখন এই পাকিস্তানপন্থী এই জামাত শিবিরের এই উগ্রবাদী নেতার মত অনুসারে তাহলে সেই সমস্ত দেশ এখন ভারতের থেকে পাচার করে নিয়ে গিয়েছে এই ধর্মনিরপেক্ষতা বিষয়টা। সুতরাং সার্জিস, প্রপাগ্যান্ডা কারা করছে বুঝতে পারছো? তোমাদের আমলে, তোমাদের শাসন আমলে এরকম ধরনের পাকিস্তানপন্থী জঙ্গি নেতারা ওপেন তোমাদের সরকারকে বলছে যে বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতা যে বিষয়টা আছে সেটাকে তুলে ফেলতে হবে, উপড়ে ফেলতে হবে, এমন ভাষা ব্যবহার করছে। তোমাদের সরকারকে বলছে এগুলো করতে, কিন্তু তোমরা কোনো রকম অ্যাকশন নিচ্ছ না। তাহলে কি বলতে চাইছো যে বাংলাদেশটা এবার আর এই সমস্ত ধর্মের মানুষ মিলেমিশে থাকার যে ধর্ম নিরপেক্ষ একটা বিষয় ছিল সেটা আমরা রাখবো না, এখন আমরা ফুল এটাকে একটি মুসলিম দেশ হিসাবে তৈরি করে ফেলবো পাকিস্তানের মতনই? সুতরাং প্রপাগ্যান্ডা কারা করছে সার্জিস বুঝতে পারছো? তোমরা এই যে দেশের সরকার বানালে, এই যে আন্দোলন করলে, এই আন্দোলনের মূল লক্ষ্য কি ছিল? আমরা শেখ হাসিনা স্বৈরা শাসক হয়ে উঠেছে, সমাজে বৈষম্য তৈরি করেছে, তাই আমরা সমাজ থেকে সমস্ত বৈষম্য দূর করব এবং একটি সুন্দর ন্যায়পরায়ণ বাংলাদেশ তৈরি করব। এই বলে মানুষের থেকে সেই 5ই আগস্টে ম্যান্ডেট নিয়েছিলে, জনতার সমর্থন নিয়েছিলে। সেখানে কি একবারের জন্য এরকম কোনো চিন্তাধারা বা এরকম কোনো কথাবার্তা মানুষের সামনে রাখা হয়েছিল যে আমরা যদি এই দেশটাকে ক্ষমতায় চলে আসি তখন আমরা এরকম ধর্ম নিরপেক্ষতা টোটাল জিনিসটাকে তুলে দেব বা এরকম ধরনের উগ্র নেতাদেরকে ফ্রন্ট লাইনে নিয়ে আসব? সুতরাং প্রপাগ্যান্ডা কারা করছে সার্জিস বুঝতে পারছো? চলো আরো তোমার খোলসটা একটু খুলি। এই যে নতুন নকশার নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক এবং এটা এখন পুরোপুরি ফাইনাল হয়ে গিয়েছে। বন্ধুরা, কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক হোসেন আরা শিখা তিনি এখন কনফার্ম করে দিয়েছে যে নতুন নোট আসা নিশ্চিত হয়ে গিয়েছে। বাংলাদেশ ব্যাংকের নোটের দৃশ্যমান পরিচয়কে নতুন আকার দিতে প্রস্তুত এখন বাংলাদেশ সরকার। আর সেই ডিজাইনে কি থাকবে নতুন নকশাতে? ধর্মীয় স্থান এবং বাংলার যে বৈচিত্র্য আছে সেই বাংলা মোটিভ এবং সবথেকে বেশি থাকবে জুলাই বিপ্লবের গ্রাফির বিষয়গুলো। জুলাই বিপ্লবে যা যা হয়েছে সেগুলো নোটে থাকবে। সুতরাং সার্জিস, তুমি কি এখনো বুঝতে পারছো যে প্রপাগ্যান্ডা ঠিক কারা করছে? তোমরা কি এই কাজগুলো করার জন্যই বাংলাদেশের মানুষকে এই আন্দোলনে যোগ দিতে বলেছিলে? এই নোটে যে চিত্র আছে সেটা বদলে তোমরা দেশের মানুষের কি উন্নতি, কি উপকারটা করতে চাইছো? সমাজে, দেশে কোন উপকারে আসবে এই নোটে ছবি পরিবর্তন, নোটের ডিজাইন পরিবর্তন করাতে দেশ কিভাবে আগে এগাবে? এই উত্তরটা কি তোমরা দিতে পারবে? আজকে দেশে হাজার একটা সমস্যা রয়েছে, রাজনৈতিক প্রেক্ষাপট পুরো জট পাকিয়ে রয়েছে, ফরেন রিজার্ভ নেই, ব্যবসায় অবনতি, চাকরি নেই, বেকার সমাজে ভর্তি, চারিদিকে বিভিন্ন পুলিশ পর্যন্ত ডাকাতি করছে, সেসব খবরও দেখতে পাচ্ছি আমরা। তাহলে এরকম পরিস্থিতিতে দেশে যেখানে হাজার একটা অন্য কাজ রয়েছে দেশকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই সমস্ত কাজ বাদ দিয়ে তোমরা দেশে যে টাকা আছে সেই টাকার ছবি পরিবর্তন করছো। সুতরাং সার্জিস, তোমরা কি মানুষকে এতটাই বোকা পেয়েছো যে মানুষ এখনো তোমাদের কথা বিশ্বাস করবে যে আওয়ামী লীগ প্রপাগ্যান্ডা করেছে আর তোমরা সঠিক দেশ চালাচ্ছ? সুতরাং সার্জিস, প্রপাগ্যান্ডা অ্যাকচুয়ালি কারা করছে এখন বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে এবং কপাল চাপড়াচ্ছে যে আমরা 5ই আগস্টের দিন কেন এই জঙ্গিদের কথা বিশ্বাস করে রাস্তায় নেমেছিলাম। সার্জিস, তোমরা যে যাত্রাপালা করছো, যাত্রাপালা না, তোমরা যে সার্কাসটা করছো এবং তোমাদের টাচে থেকে তোমাদের হয়ে আরও যেসব রাজনৈতিক দল, বিএনপি, তাদের কর্মীরা সার্কাস দেখাচ্ছে, এটা সত্যি আমাদের জন্য অত্যন্ত বিনোদনমূলক। এই যে এখানে দেখুন,
স্ত্রীর শাড়ি পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে রাজাকার রিজভী, বিএনপির নেতা রাজাকার রিজভী। তিনি কি বলছে যে জাতীয় প্রেস ক্লাবের সামনে এটা করেছে, তিনি স্ত্রীর শাড়ি নেতাকর্মীদের দিয়ে আগুন ধরিয়ে দিতে বলছে এবং বলেছে আমরা আর ভারতীয় শাড়ি কিনবো না, ভারতের সাবান কিনবো না, ভারতের টুথপেস্ট কিনবো না, হ্যানা ত্যানা বিভিন্ন বিষয়। সুতরাং সার্জিস এবং বিএনপির সমর্থকরা, তোমরা আর কত নিজেদেরকে এক্সপোজ করবে? লজ্জা বলে তোমাদের কাছে কি একটুও কিছু নেই? তোমাদের রাজনীতিটা অ্যাকচুয়ালি কি এরকমই ভণ্ডামি, ভাঁড়ামি এবং ধোঁকাবাজিতে ভর্তি? তোমরা এই রিজভী, এই রিজভী কয়েক মাস আগে শেখ হাসিনা থাকাকালীন ইন্ডিয়া আউট যখন তুঙ্গে উঠেছে, অ্যাকচুয়ালি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্যই ছিল ইন্ডিয়া আউট। তো এই ইন্ডিয়া আউট ক্যাম্পেনে আমাদের মহান ডাক্তার পিনাকি ভট্টাচার্য, জুতো একেবারে যার মুখে ফাটাফাট মারতে হবে, তো তার ক্যাম্পেনে নিজের শাল এনে বিশাল একটা নাটক করে শালটাকে পুড়িয়ে দিল। আর এখন বউয়ের কাছ থেকে হাত জোর করে একটা শাড়ি নিয়ে এসে সেটাকে পুড়িয়ে রাজনীতি করছে। তাহলে সেদিন যে শালটা পুড়িয়েছিল এবং বলেছিল আমরা আর ভারতীয় পণ্য ব্যবহার করব না, এই ভারতীয় পণ্য বর্জন করলাম, তাহলে সেদিন তার বাড়িতে এই শাড়িটাও ছিল। কিন্তু এই রিজভী, রাজাকার রিজভী সেদিন তাহলে কেন এই শাড়িটা নিয়ে আসেনি, শুধু শালটা কেন নিয়ে এসেছে? সুতরাং রিজভী সাহেবের সাঙ্গবাঙ্গ এবং সমর্থনকারীরা, তোমরা বুঝতে পারছো যে তোমরা যে জিনিসটা নিয়ে রাজনীতি করো সেই জিনিসটার আসলে তার পিছনে কতটা লুকিয়ে আছে। অ্যাকচুয়ালি আমি বারবার বললাম না যে ইন্ডিয়া বয়কট যে বিষয়টা, সেটা ইন্ডিয়া বয়কট তাতে আমরা করব কি করব না, এটা সব থেকে বড় কথা না। বড় কথা হচ্ছে এই ইন্ডিয়া বয়কট নামটা নিয়ে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে অনেক বড় একটা রাজনীতি করব, সেটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। বন্ধুরা, 8ই ডিসেম্বর গতকালকের খবর দেখছেন, ভারতের সঙ্গে বাণিজ্য ক্ষেত্রে রাজনীতি ঢুকবে না বলছে কে? অর্থ উপদেষ্টা। ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে রাজনীতি ঢুকবে না সালাউদ্দিন আহমেদ বলেছেন। এদিকে আমাদের রিজভী সাহেব ফুল ফায়ার মুডে এসে বউয়ের শাড়ি টাড়ি পুড়িয়ে দিচ্ছে। এখানে দেখুন পরবর্তী আরেকটি খবর, ভারত থেকে 1655 টন চাল আমদানি হয়েছে। যশোর বেনাপোল স্থলবন্দর দিয়ে 17 দিনে ভারত থেকে 1655 মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে এই কয়েকদিনে। এদিকে আমাদের রিজভী সাহেব বড় বড় ডায়লগ দিয়ে রাজনীতি করতে বউয়ের কাছ থেকে ক্ষমা চেয়ে হাত জোর করে একটা শাড়ি নিয়ে এসে পুড়িয়ে দিচ্ছে আর বলছে আমরা দেশের জন্য বিশাল একেবারে দেশপ্রেমিক সরকার নিয়ে আসব, আমরা খুব দেশকে ভালোবাসবো, শেখ হাসিনা খারাপ তাই দেখো আমরা ভারতকে বর্জন করছি। আসলে এদের ভারত বর্জনটা আসল ঘটনা না, আসল ঘটনা হচ্ছে রাজনীতি করার জন্য কিছু তো একটা লাগবে। এদের এই যে সার্কাস সরকার, এই সার্কাস সরকারকে নিয়ে আমি আর কি বলবো। এখানে দেখতেই পাচ্ছেন শেখ হাসিনার, এটা কবে, এই 4 দিন আগের রিপোর্ট, এই অপরাধ ট্রাইব্যুনালে প্রথমে শেখ হাসিনাকে গ্রেপ্তারের ওয়ারেন্ট বার করা হলো, তারপর গ্রেপ্তার করার জন্য দিন স্থাপন করে দেয়া হলো, কিন্তু আজও পর্যন্ত সেসব বিষয় সব ধামাচাপা পড়ে গিয়েছে। আমি সেদিন থেকেই বলছিলাম যে এগুলো হচ্ছে একটা এন্টারটেনমেন্টের বিষয়, তাদের যে সমর্থক আছে তাদের তো কিছু মশলা কিছু লাগবে সব সময় একটা এন্টারটেন হওয়ার জন্য রাজনীতিতে, তো সেই জন্য ডোজ দেয়া হচ্ছিল যে ট্রাইব্যুনাল আদেশ জারি করেছে শেখ হাসিনাকে ধরার জন্য, ট্রাইব্যুনাল ডেট জারি করেছে শেখ হাসিনাকে ধরার জন্য। কই আজ কি সেই সব নিয়ে কোনো আলোচনা হয় না, সবাই ভুলে গিয়েছে। ওটা কদিনের জন্য একটু মশলা দেওয়া ছিল তাদের সমর্থকদের। তো সেই ট্রাইব্যুনাল যারা এখনো পর্যন্ত শেখ হাসিনাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরও গ্রেপ্তারি করতে পারেনি, তারা এখন কি হাস্যকর স্টেটমেন্ট দিচ্ছে, বক্তব্য দিচ্ছে দেখুন। তারা বলছে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা চেয়ে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছেন প্রসিকিউটর। মানে এদের সার্কাসের আপনি কিভাবে রঙ্গ তামাশা করবেন বা হাসবেন আমি বুঝতে পারছি না। ভাই তোমরা গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে সেটা কিছু কাজে আনতে পারলে না, এখন তিনি বক্তব্য দিচ্ছেন সেটাকেও বন্ধ করার জন্য আদেশ জারি করা হচ্ছে। তার মানে এর থেকে হাস্যকর আর কি হতে পারে? বন্ধুরা, এবার সার্জিসকে আর একটা উচিত শিক্ষা দেওয়ার বিষয় আছে, সেটা হচ্ছে সার্জিস বলছে প্রপাগ্যান্ডা করছে। সার্জিস এখানে দেখো 4 দিন আগের খবর, কারাগার থেকে পালিয়ে যাওয়া 700 বন্দী এখনো পলাতক। সার্জিস প্রপাগ্যান্ডা কারা করছে বুঝতে পারছো? আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কেউ বাড়িতে বসে আছে, কেউ রাত্রে খেতে এসছে, কারোর বউয়ের বাচ্চা হবে সে হসপিটালে নিয়ে যাচ্ছিল, সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। তারা কোথায় কিভাবে বনে জঙ্গলে আছে সেখান থেকে তাদেরকে খুঁজে খুঁজে বের করে গ্রেপ্তার করে থানায় জেলে পাঠানো হচ্ছে। কিন্তু কুখ্যাত 700 জন বন্দী, বড় বড় আসামি যাদের ফাঁসির আদেশ পর্যন্ত আছে, সেরকম 700 আসামি এখনো পলাতক, অথচ তোমাদের এই আছে প্রশাসন তাদেরকে ধরতে পারছে না, অথচ অন্য মানুষদেরকে, নিরীহ মানুষদেরকে ধরে ধরে জেলে ভরছে। সুতরাং এই হচ্ছে তোমাদের প্রপাগ্যান্ডা সার্জিস, আর এই তোমাদের প্রপাগ্যান্ডা খুব শীঘ্রই ভেঙে চুরে কাঁচের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তারই একটা উদাহরণ দেখুন বন্ধুরা, গত পরশু দিনের রিপোর্ট, বৈষম্য বিরোধীদের ডাকা সভায় যোগ দেয়নি মূলধারার ছাত্র সংগঠনগুলো। কেন যোগ দেয়নি? কারণ এই মূলধারার ছাত্র সংগঠনগুলো বলছে যে আমাদের সাথেও তারা, মানে এই হাসনাত সার্জিস, এই যে বড় বড় মাথা মোটা যে বুদ্ধিজীবীরা আছে, তারাও আমাদের সাথে অগণতান্ত্রিক আচরণের অভিযোগ তুলেছে। এখানে শব্দটা দেখুন, অগণতান্ত্রিক। 4 ডিসেম্বর বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ডাকা সভা বয়কট করেছে মূল ধারার ছাত্র সংগঠনগুলো। সুতরাং এদের বিদায় ঘন্টা ড্যাং 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 করে বিদায় ঘন্টা অটোমেটিক বেজে গিয়েছে, শুধু আর কয়েকটা সময় বাকি। এখন প্রশ্ন হচ্ছে কেন এরকম তারা পাগলামি করছে এবং শেখ হাসিনা, আওয়ামী লীগ ও ভারতের পিছনে কেন এইভাবে পড়ে আছে? বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে একটা রিপোর্ট দেখাচ্ছি। এই রিপোর্টটা একটু পড়লেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল এরা কেন এই সমস্তগুলো নিয়ে, জিনিসগুলো নিয়ে, বিষয়গুলো নিয়ে ব্যস্ত। রাজনীতির মাঠ এই সব বিষয়ে কেন গরম করে রেখেছে? কারণ বন্ধুরা, এই রিপোর্টটা পড়ুন। মোহাম্মদ ইউনূস সরকারের আমলে বাংলাদেশে বিপুল পরিমাণ রাজস্ব ঘাটতি হয়েছে। সাধারণ মানুষের নজর ঘোরাতেই কি তাহলে ভারত বিদ্বেষের জিগির উঠছে? প্রশ্ন উঠছে এরকমই নানা রকম। বাংলাদেশের সংবাদপত্র কালের কণ্ঠ সূত্র খবর থেকে জানা গিয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে এই অর্থ বছরে 4 মাসেই রাজস্ব আয়ে টানাটানি চলছে। ঘাটতি ছাড়িয়েছে প্রায় 31,000 কোটি টাকা। এর মধ্যে সবথেকে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে। 4 মাসে ঘাটতির পরিমাণ 13,500 কোটি টাকা। আর এই বিপুল পরিমাণ ঘাটতির কারণেই বাংলাদেশের কর্মসংস্থানও তৈরি হয়নি। সুতরাং বন্ধুরা, এখন স্পষ্ট বুঝতে পারছেন যে বাংলাদেশের মাঠ গরম করতে কেন ভারত আর আওয়ামী লীগ, শেখ হাসিনাকে একদম ফ্রন্ট লাইনে রাখা হয়েছে। কারণ ইউনূস সরকার ফুল ব্যর্থ হয়েছে। গত 4 মাসে ইউনূস সরকার এখনো পর্যন্ত এমন একটাও কাজ করেনি যেটা নিয়ে তারা মানুষের সামনে এসে বলতে পারে যে দেখুন, সমাজের জন্য, দেশের জন্য, আপনাদের জন্য এই একটা ভালো কাজ করেছি। এরকম একটাও কাজ এখনো ইউনূস সরকার করেনি। বরং এই 4 মাসে বাংলাদেশকে এখান থেকে এখানে পৌঁছে দিয়েছে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা দিকে। তো সেগুলোকে তো ঢাকতে হবে। এখন যদি রাজনৈতিক মাঠে যদি কোনো কিছুই আলোচনা করার মতো না থাকে, তখন তো এই সত্যগুলো উঠে আসবে, মানুষ এগুলো নিয়ে আলোচনা করতে শুরু করবে, সেগুলোর দিকে মানুষের নজর যাবে যে 4 মাসে কি হলো, কোন জিনিসটার দাম কমলো, কোন জিনিসটার দাম বাড়লো। তো সেগুলোর দিকে যাতে নজর না যায়, সেই জন্য বিভিন্ন দিকে মানুষের নজরকে ডাইভার্ট করা হচ্ছে। এবং বাংলাদেশের মানুষ এখন কীরকম আছে
সেটা বাংলাদেশের এই একটা ফ্যামিলির গল্প শুনলেই বুঝতে পারবেন। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটা সাধারণ ফ্যামিলির গল্প শোনাবো। গতকালকেই এই ঘটনাটা ব্রেক হয়েছে এবং আনন্দবাজার পত্রিকাতে আজকে এই প্রতিবেদনটি ছাপা হয়েছে। বন্ধুরা, জেলে যেতেও রাজি, আর ফিরতে চাই না বাংলাদেশে। ত্রিপুরা থেকে ভারতে ঢুকে 10 জন ভারতে ঢুকেছিল একটা ফ্যামিলির, তো তারা এই কথাটা বলছে। তো সেই পরিবারের একজন প্রধান যে কর্মী, মানে পরিবার চালায়, সে হচ্ছে পেশায় অটো চালক, নাম শঙ্কর। শনিবার ত্রিপুরা হয়ে ভারতে ঢুকতেই আটক করা হয় তাদেরকে। শঙ্কর এবং তার পরিবারের 9 সদস্যকে আটক করা হয়। শঙ্করের সঙ্গে ভারতে এসেছেন তার স্ত্রী, সন্তান, ভাই এবং বাবা। এক সংবাদ মাধ্যমে শঙ্কর দাবি করেছে, বাংলাদেশে আমরা নিরাপদ নই, ক্রমাগত হুমকি আর হামলার মুখে পড়তে হচ্ছে। অভিযোগ দায়ের করেও কোনো লাভ হচ্ছে না। অটো চালিয়ে রোজগার করি, কিন্তু এখনও তা দুঃসাধ্য হয়ে উঠেছে। এরপরই শঙ্কর মন্তব্য, শান্তির খোঁজে সীমান্ত পেরিয়ে চলে এসেছি, যদি জেলে যেতে হয় তাও যাব, বাংলাদেশে আর ফিরবো না। সুতরাং এই হচ্ছে মোহাম্মদ ইউনূসের, সুৎখোর ইউনূসের তৈরি বাংলাদেশের সাধারণ মানুষদের জীবনের দশা। এখন এই সরকারের মদতপুষ্ট যে সমস্ত নেতাগণ আছে, মানুষ আছে, জনগণ আছে, তারা একটু সুষ্ঠুভাবে রয়েছে, কারণ তাদের বহু পুরনো, অনেক আগের একটা যে মনের আশা, আমাদের এখানে পাকিস্তানপন্থী একটা সরকার আসবে, তারা তাদের মতো করে দেশ চালাবে, তো সেই আশাটা পূরণ হয়েছে, তাই তারা খুব খুশি আছে। কিন্তু বাদবাকি সাধারণ মানুষের জীবনে কোনো উন্নতি নেই, কোনো তাদের জীবনে আশা নেই, সবই অন্ধকারের দিকে যাচ্ছে। তো এই ফ্যামিলির এই গল্পটা শুনেই আমরা স্পষ্ট বুঝতে পারছি, এবং দিন খুব বেশি বাকি নেই, দিন এসে গিয়েছে। আর যে শেষ দিনটা আসবে সেটা খুবই আশ্চর্যের হবে এবং খেলাটা অনেক মজার হবে। এরা 5ই আগস্টে যে মানুষগুলো দেখিয়েছে, আমি আশা করি তার 5 গুণ মানুষ এরা দেখবে, এবং এদের গায়ে টোটাল যে দাগগুলো পড়বে, সেই দাগগুলো এদেরকে মনে করিয়ে দেবে যে এই গত 4 মাস তো হয়ে গিয়েছে, গত 6 মাস, 7 মাস, 1 বছরে তারা বাংলাদেশের মানুষের সাথে কতটা দুষ্টুমি করেছে, কতটা ভণ্ডামি করেছে, কতটা মানুষকে ঠকিয়েছে এবং মানুষের জীবন নিয়ে খেলা করেছে। আশা করি সেই দিন খুব শীঘ্রই চলে আসবে এবং সেই দিন এরা এদের কুকর্মের শাস্তি পাবে। ধন্যবাদ সকলকে, অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি সম্পর্কে ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ আপনারা দেখলেন সমন্বয়কদের ভণ্ডামি আর দেখব কত, এবং ডক্টর ইউনূস সরকার পালাবে কোথায়। এইবার এই বিষয় নিয়ে ইন্ডিয়া থেকে যে ভাইটি বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।